হাই বন্ধুরা, আশা করি ভালো আছেন। আজকে আমরা বায়ুমণ্ডলের উষ্ণতার তারতম্যের কারণগুলো জেনে নেব। কারণ কি, আমরা জানি যে বায়ুমণ্ডল বলতে আমাদের যে পৃথিবী ছিল, পৃথিবীকে আবরণ করে অর্থাৎ আবৃত হয়েছিল কত 10,000 কিলোমিটার পর্যন্ত আমাদের বায়ুমণ্ডল ছিল। এই বায়ুমণ্ডলের যে সংলগ্ন অর্থাৎ বায়ুমণ্ডলের সবথেকে নিচু স্তরে রয়েছে কি টপোস্ফিয়ার। এই টপোস্ফিয়ারের সবথেকে নিচু স্তরে যেখানে ভূপৃষ্ঠ অবস্থান করছে, এই ভূপৃষ্ঠ সংলগ্ন বায়ুতে কেন এত ডিফারেন্স দেখা যাবে বা উষ্ণতার কেন তারতম্য দেখা যাবে, সেই বিষয়টা কিন্তু আমরা আজকে স্টাডি করব। তার কারণ হিসাবে জানা যাচ্ছে যে কিছু নিয়ন্ত্রক আছে। সেই নিয়ন্ত্রকগুলো বলা হচ্ছে অক্ষাংশ, সমুদ্রপৃষ্ঠ থেকে উচ্চতা, সমুদ্র থেকে দূরত্ব, বায়ু প্রবাহ, সমুদ্র স্রোত, ভূমির ঢাল, ভূমির প্রকৃতি, অরণ্যের অবস্থান। এই রকম একাধিক নিয়ন্ত্রক আছে যারা কিন্তু এই উষ্ণতাকে নিয়ন্ত্রণ করে। এছাড়া যেমন রয়েছে আমাদের যে কোথাও যদি স্থলভাগ এবং জলভাগের কিন্তু ডিফারেন্স থাকে, অর্থাৎ পরিমাণগত তারতম্য থাকে, তাহলে কিন্তু সেখানেও আমি দেখব উষ্ণতার তারতম্য ঘটবে। আবার কোথাও যদি দেখি নগরায়ন, শিল্পায়ন, এগুলোর ক্ষেত্রেও কিন্তু দেখা গেছে উষ্ণতার তারতম্য ঘটাবে। তো আমরা প্রত্যেকটা পয়েন্ট সম্পর্কে ডিসকাস করব। প্রথমে আসছি কি অক্ষাংশের কারণে। প্রথমেই জানবো অক্ষাংশ কাকে বলে। কারণ অক্ষাংশ বলতে বলা আছে দেখুন অক্ষের অংশ, অক্ষাংশ। অর্থাৎ আমরা জানি এই পাশে দেখুন পৃথিবী আঁকলাম, পৃথিবীর মাঝ বরাবর নিরক্ষরেখা গেছে, নিরক্ষরেখা থেকে 0 ডিগ্রি থেকে পরপর উভয় গোলার্ধে কিন্তু প্রতি 1 ডিগ্রি অন্তর অক্ষরেখাগুলোকে টানা হয়েছে। আমি মনে করলাম যে এই জায়গায় কোনো একটা পি স্থান আছে, অর্থাৎ এই বিন্দুটা আমার পি স্থান। তাহলে আমাকে কি করতে হবে, পি স্থানের আমাকে অক্ষাংশ নির্ণয় করতে হবে, অর্থাৎ মানটা নির্ণয় করতে হবে। আমাকে কি করতে হবে, পৃথিবীর কেন্দ্র থেকে নিরক্ষীয় তল বরাবর একটা দাগ টানতে হবে। তারপরে পৃথিবীর কেন্দ্র থেকে পি স্থান পর্যন্ত আমি একটা দাগ টানলাম। ফলে যে কোণটা উৎপন্ন হলো সেই কোণের মানটাই হলো অক্ষাংশ। কারণ কি, অক্ষের অংশ, সেই কারণে অক্ষাংশ। এবার অক্ষাংশের পরিবর্তন ঘটলে কিভাবে উষ্ণতার তারতম্য ঘটবে সেটা আমরা অবশ্যই দেখব। কি বলা হচ্ছে, সূর্যরশ্মি পৃথিবীর বায়ুমণ্ডলের উষ্ণতার প্রধান উৎস হলেও অক্ষাংশ অনুসারে সূর্যকিরণ ভূপৃষ্ঠে কোথাও লম্বভাবে কোথাও তির্যকভাবে পড়ে। লম্বভাবে পতিত রশ্মির তুলনায় তির্যকভাবে পতিত রশ্মিতে উত্তাপের পরিমাণ কম হয়। নিরক্ষরেখার উপর প্রায় সারা বছর ধরে সূর্যরশ্মি লম্বভাবে পড়ে। তো প্রথমে আমরা পাশের ছবিটা দেখব, যেখানে দেখাচ্ছি কি যে সূর্যরশ্মি নিরক্ষরেখা বরাবর লম্বভাবে কিরণ দিচ্ছে এবং নিরক্ষরেখা থেকে যত দূরের দিকে যাওয়া যাচ্ছে অর্থাৎ অক্ষাংশের মান বাড়ছে তত কিন্তু তির্যকভাবে কিরণ দিচ্ছে। তাহলে কি বলা হচ্ছে, যত তির্যকভাবে কিরণ দিবে সেখানে কিন্তু উত্তাপের পরিমাণ কম হবে। সুতরাং আমি নিরক্ষরেখা থেকে যত উচ্চ অক্ষাংশের দিকে এগোবো তত কিন্তু উষ্ণতা ধীরে ধীরে কমতে থাকবে। এই কারণে কিন্তু ধীরে ধীরে উষ্ণতা কমতে থাকে নিরক্ষরেখা থেকে দূরের দিকে। আর সারা বছর যেহেতু লম্বভাবে সূর্যকিরণ নিরক্ষরেখার উপর পড়ে, সেই কারণে নিরক্ষীয় অঞ্চলে কিন্তু উষ্ণতা বেশি হবে। এই উষ্ণতার উপর নির্ভর করে আমরা কিন্তু পৃথিবীকে 3টা ভাগে ভাগ করেছি। এই পাশের ছবিটাতে দেখুন যে গোলাপি কালার অংশটা দেখা যাচ্ছে, এটাকে বলা হচ্ছে কি ক্রান্তীয় অঞ্চল। তার পাশে হলুদ অংশটা দেখা যাচ্ছে উভয় গোলার্ধে, সেটা হলো নাতিশীতোষ্ণ অঞ্চল। এবং সাদা অংশটাকে বলা হচ্ছে কি হিমমণ্ডল। তার মানে এই 3টা ভাগে কিন্তু আমরা ভাগ করেছি উষ্ণতার তারতম্যের ভিত্তিতে। এছাড়াও যে বিষয়গুলো রয়েছে তা আমরা জেনে নেব। বলা হচ্ছে কি যে নিরক্ষরেখা থেকে যতই উত্তরে বা দক্ষিণ মেরুর দিকে যাওয়া যায় ততই সূর্যরশ্মি পৃথিবী পৃষ্ঠে তির্যকভাবে পড়তে থাকে, যার ফলে নিরক্ষীয় অঞ্চলের উভয় মেরুর দিকে উত্তাপ ক্রমশ কমতে থাকে। অর্থাৎ পৃথিবীর যে নিরক্ষরেখা ছিল, নিরক্ষরেখা থেকে আমরা যতই উত্তরের দিকে যাব বা যতই আমরা দক্ষিণের দিকে যাব উষ্ণতা কিন্তু ধীরে ধীরে কমতে থাকবে। সেই কত করে কমবে সেইটা যদি দেখি, দেখা যাচ্ছে কি যে আমরা প্রতি 1 ডিগ্রি অক্ষাংশের জন্য, প্রতি 1 ডিগ্রি হবে এটা, 1 ডিগ্রি অক্ষাংশের জন্য উষ্ণতার তারতম্য হবে কত, 0.28 ডিগ্রি সেলসিয়াস হারে কিন্তু উষ্ণতা কমতে থাকবে। তাহলে প্রত্যেক 1 ডিগ্রি করে যদি আমি এগোতে থাকি তাহলে উষ্ণতা কমছে কত, 0.28 ডিগ্রি সেলসিয়াস এই হারে কিন্তু কমতে থাকবে। নিরক্ষরেখার উভয় দিকে 23.5 ডিগ্রি অক্ষাংশ পর্যন্ত গ্রীষ্মমণ্ডল বা উষ্ণমণ্ডলের অন্তর্গত। এই অঞ্চলে দিনের দৈর্ঘ্যের বিশেষ কোনো পার্থক্য দেখা যায় না এবং প্রত্যেক স্থানে সূর্যরশ্মি বছরে 2 দিন মধ্যাহ্নে
লম্বভাবে পতিত হয়। এই জন্য সারা বছর ধরে এই অঞ্চল পৃথিবীর অন্যান্য অঞ্চলের তুলনায় কিন্তু উষ্ণ থাকে, যা কিন্তু আমরা ডিসকাস করেছি যে এই কারণে কিন্তু আমরা 3টা ভাগে ভাগ করেছি। নিরক্ষরেখা থেকে উত্তর ও দক্ষিণে 23.5 ডিগ্রি থেকে 66.5 ডিগ্রি পর্যন্ত নাতিশীতোষ্ণ মণ্ডল দেখব। এছাড়া আমরা কি দেখব, তারপরে রয়েছে 66.5 ডিগ্রি থেকে 90 ডিগ্রি পর্যন্ত, যেখানে আমরা কিন্তু হিমমণ্ডলের অন্তর্গত অর্থাৎ হিমমণ্ডল দেখতে পাবো, যেখানে কিন্তু তির্যকভাবে কিরণ দেয়। অর্থাৎ আমরা দেখলাম যত দূরত্ব বাড়ছিল তত কিন্তু ধীরে ধীরে তির্যকভাবে কিরণ দিচ্ছিল। এছাড়াও যেটা ডিফারেন্স ঘটে, এখানে তো আমরা 3টা অঞ্চল দেখিয়েছি, এখানে দেখুন 3টা অঞ্চল, একটা অঞ্চল সবুজ, একটা অঞ্চল আর একটা বাইরের দিকে যে হলুদ অংশটা, তার মানে 3টা মণ্ডল ছিল। আমরা যদি এবার ভাবি সূর্য এইখানে এই স্থানে লম্বভাবে কিরণ দিচ্ছে, তাহলে দেখুন এরিয়াটা কম এরিয়ার মধ্যে যদি সূর্যরশ্মি পড়ে তাহলে সেখানে কিন্তু অটোমেটিকই বেশি উত্তাপ সৃষ্টি হবে। এবং যত দেখছি তির্যকভাবে কিরণ দিচ্ছে, দেখুন এরিয়াও যেখানে সূর্যরশ্মি পড়ছে সেই আয়তনটাও কিন্তু অনেকটা বিস্তৃত, সেটা ক্ষুদ্র অঞ্চলে কিন্তু উত্তপ্ত হতে কিন্তু দ্রুত উত্তপ্ত হয়ে যাবে। কারণ কি, কিরণ তো আসছে কিন্তু এরিয়ার উপর নির্ভর করছে, সেম পরিমাণ উত্তাপ দেওয়া হচ্ছে কিন্তু কম জায়গার উপর বেশি জায়গার জন্য বেশি সময় লাগবে, কম এলাকার জন্য কিন্তু কম সময় লাগবে। এবার আসছি সমুদ্রপৃষ্ঠ থেকে উচ্চতা। সমুদ্রপৃষ্ঠ থেকে উচ্চতা বলতে বলা হচ্ছে কি যে ভার্টিক্যালি অর্থাৎ লম্বভাবে আমরা উচ্চতাটাকে পাই। ভূপৃষ্ঠ থেকে যতটা উপরের দিকে উঠবো তাতেও দেখা যাচ্ছে উষ্ণতার তারতম্য ঘটবে। সেইটার কারণ হিসাবে দেখুন বলা হচ্ছে যে টপোস্ফিয়ারের প্রতি স্তরে 1 কিলোমিটার উচ্চতা বৃদ্ধিতে বায়ুমণ্ডলের উষ্ণতা 6.4 ডিগ্রি সেলসিয়াস হারে কমতে থাকে, যাকে আমরা বলবো নর্মাল ল্যাপস রেট বা উষ্ণতা হ্রাসের স্বাভাবিক হার। অর্থাৎ আমরা জানি কি, যত আমি উপরের দিকে যাচ্ছি, যত উপরের দিকে যাব, আমাদের ভূপৃষ্ঠ থেকে যত উপরের দিকে যাব তত কি দেখা যাচ্ছে উষ্ণতা ধীরে ধীরে কমতে থাকবে। সেটা 6.4 ডিগ্রি হারেই কিন্তু কমতে থাকবে প্রতি 1000 মিটার উষ্ণতায়। সুতরাং আমি যত উপরের দিকে যাব তত কিন্তু ধীরে ধীরে উষ্ণতা কমবে, এটাই স্বাভাবিক। এছাড়াও কারণ রয়েছে কিছু, অর্থাৎ এছাড়া কারণগুলো কি বলা হচ্ছে, উপরের যে বায়ুস্তর রয়েছে সেখানে কিন্তু ধূলিকণার পরিমাণ কম, ওই বায়ুস্তরে তাপ গ্রহণ এবং সংরক্ষণ করার ক্ষমতাও কম হবে। অর্থাৎ বলা হচ্ছে কি, পৃথিবী পৃষ্ঠ থেকে যত উপরের দিকে যাব তত কিন্তু অ্যারোসেল বা ধূলিকণা যে ছিল সেগুলো কিন্তু অর্থাৎ বায়ুমণ্ডলীয় উপাদানগুলো কিন্তু ধীরে ধীরে কমে যাবে। যতটা কমে যাবে ততটা কিন্তু উষ্ণতা ধারণ করার ক্ষমতাও কমে যাবে, কারণ ধারণ করতে কে, ধূলিকণাই তো অ্যাকচুয়ালি উষ্ণতাটাকে ধারণ করে। ধূলিকণার পরিমাণ কম থাকলে কিন্তু উষ্ণতা স্বাভাবিকভাবে কম হবে। এছাড়া যখন কম হবে তখন কি হবে, তাদের মধ্যে সংগ্রহ করার ক্ষমতাটাও কম এবং তাপ গ্রহণ করার ক্ষমতাটাও কম থাকবে। এরপরে বলা হচ্ছে কি, উপরের বায়ুস্তরে অপেক্ষাকৃত হালকা হয়, কারণ কি ঘনত্ব কম, সেই কারণেই হালকা। এই স্তরে বায়ু সহজেই তাপ বিকিরণ করে শীতল হতে পারে, কারণ কাছাকাছি যদি দুটো অণু থাকে, কাছাকাছি অবস্থান করলে, এরকম একাধিক কাছাকাছি অবস্থান করলে কি হবে, একে অপরের মধ্যে ট্রান্সফার হবে, একে অপরের মধ্যে পাশাপাশি এ অণুটা ছাড়বে, পাশের যে উপাদানটা আছে সে গ্রহণ করবে। এইভাবে কিন্তু একটা বদ্ধ অঞ্চল, সেখানে সহজে কিন্তু তাপ রিলিজ হবে না। কিন্তু সেটা যদি অনেক জায়গা বিস্তৃত হয়ে ফাঁকা জায়গা থাকে তাহলে কি হবে, যাই পার্টিকেলসটাও ছোট অর্থাৎ উপাদানটাও ছোট এবং এরিয়া অনেক বড়, সুতরাং সহজে কিন্তু উত্তাপটা ট্রান্সফার হয়ে যাবে একে অপরের মধ্যে বা বায়ুমণ্ডলের মধ্যে ছড়িয়ে পড়বে। এই কারণে কিন্তু দ্রুত শীতল হয়ে যায়। সূর্যকিরণ বায়ুমণ্ডলের মধ্য দিয়ে আসে, কিন্তু বায়ুর সূর্যকিরণের উত্তাপ সোজাসুজি গ্রহণ করার ক্ষমতা খুবই কম। সূর্যের তাপ ভূপৃষ্ঠে পড়ে, ভূপৃষ্ঠকে প্রথমে উত্তপ্ত করে, পরে সেই উত্তপ্ত ভূপৃষ্ঠ তাপ বিকিরণ করলে বায়ুমণ্ডলের সবচেয়ে নিচের স্তর সেই বিকীর্ণ তাপ সবচেয়ে বেশি পরিমাণ লাভ করে। এই জন্য ঠিক ভূপৃষ্ঠ সংলগ্ন বায়ুস্তরের উপরের স্তরের বায়ু ক্রমশ কম উষ্ণতা লাভ করে। এই জন্য উপরের বায়ুস্তর কিন্তু উষ্ণতা কম হচ্ছে। অর্থাৎ আমরা কি দেখছি যে আমাদের যে ভূপৃষ্ঠ ছিল, অর্থাৎ ভূপৃষ্ঠ থেকে যত উপরের দিকে যাচ্ছিলাম তত তো উষ্ণতা কমছিল। এখানে বলা হচ্ছে কি, সূর্য থেকে কিন্তু তাপ আসে, তাপ এলে উপরে যে ভাসমান কণাগুলো আছে তারা কিন্তু সহজে তাপ গ্রহণ করতে পারে না। কোন তাপটা গ্রহণ করে,
পৃথিবী পৃষ্ঠে পড়লো, পৃথিবী পৃষ্ঠ উত্তপ্ত হলো, উত্তপ্ত হওয়ার পরে তাপ বিকিরণ করবে। এই তাপ বিকিরণ করলে নিচের দিকে পার্টিকেলস প্রচুর আছে, ধূলিকণা প্রচুর আছে, তারা সহজে কিন্তু উত্তপ্ত হয়ে যাবে। উপরের দিকে কিন্তু এই নিচের স্তরটা তাপ কিছুটা ছাড়লে, অর্থাৎ উত্তপ্ত হওয়ার পরে তাপ কিছুটা ছাড়লে উপরের স্তর গ্রহণ করবে। সেইভাবে কিন্তু ধীরে ধীরে একের পর এক স্তর কিন্তু উত্তপ্ত হতে থাকে। তাহলে নিচের স্তরটা আগে অস্বাভাবিকভাবে উত্তপ্ত হবে, তারপরে পরের স্তরটা কিন্তু উত্তপ্ত হবে। তাহলে সাধারণত বা তুলনামূলকভাবে যদি দেখি, উপরের স্তরটা কিন্তু তুলনামূলক শীতল থাকবে এবং নিচের স্তরটা কিন্তু তুলনামূলক উত্তপ্ত থাকবে। সেই কারণে নিচের দিকে কিন্তু আমরা দেখব উত্তাপ বেশি। এবার বলা হচ্ছে কি, যে ভূপৃষ্ঠ উত্তপ্ত বাতাস হালকা হয়ে উপরে ওঠে এবং সেখানে হঠাৎ তাপমাত্রা কমে যাওয়ায়ও শীতল হয়ে পড়ে। কারণ যখন উপরের দিকে পার্টিকেলসগুলোর মধ্যে বা ধূলিকণার মধ্যে তাপটা ছিল, তাপটা কি হচ্ছে, উপরে যেহেতু অবস্থান করছে, স্বাভাবিকভাবে উষ্ণতাও কম, তার মানে সেই উষ্ণতাটা কিন্তু ব্যালেন্স হওয়ার, ভারসাম্য হওয়ার চেষ্টা করবে। ভারসাম্য হতে গেলে কিন্তু উপরের পৃষ্ঠ সহজেই কিন্তু তাপ ছেড়ে দিয়ে কিন্তু নিজেকে ঠান্ডা করে নিতে পারবে। সেই কারণেই কিন্তু ভূপৃষ্ঠের উপরের দিকের অংশগুলো কিন্তু সহজে শীতল হয়ে যায়। এখানে আরেকটা ইম্পর্টেন্ট বিষয়, সেটা হলো কি, আমরা তো দেখছিলাম স্বাভাবিক উষ্ণতা হ্রাসের নীতি, অর্থাৎ যেখানে দেখছিলাম কি যত ধীরে ধীরে উচ্চতা বাড়ছিল উষ্ণতা কমছিল। এখানে আমরা উল্টো দেখব, কারণ সবসময় কিন্তু একই রুলস ফলো হয় না। এখানে দেখছি কি ইনভার্সন অফ টেম্পারেচার। সাধারণ নিয়ম অনুসারে ভূপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে উষ্ণতা কমতে থাকে, কিন্তু কখনো কখনো উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে বায়ুমণ্ডলের উষ্ণতা হ্রাস না পেয়ে বরং বেড়ে যায়। একে বায়ুমণ্ডলের বৈপরীত্য উত্তাপ বা বৈপরীত্য উষ্ণতা বলে। অর্থাৎ কি বলা হচ্ছে, যে আমি যখন উপরের দিকে উঠছিলাম, অর্থাৎ এই ছবিটা দেখলে বুঝতে পারবে যাবে যে নর্মালে আমরা কি দেখতে পাচ্ছি, যে যত আমি উপরের দিকে যাচ্ছি, যত উপরের দিকে যাচ্ছে দেখুন ওয়ার্ম মানে গরম, সেখান থেকে ঠান্ডা, ঠান্ডা থেকে কিন্তু আরও ঠান্ডা বা শীতল। অর্থাৎ দেখছি যত উচ্চতা বাড়ছে উষ্ণতা কমছে। এখানে আমরা দেখব কি উষ্ণতা বাড়লেও কিন্তু, অর্থাৎ উচ্চতা বাড়লেও কিন্তু উষ্ণতা বাড়বে। পাশের ছবিটা দেখুন ইনভার্সান লেখা আছে। এখানে দেখছি কি নিচের স্তরটা কিন্তু কুল এয়ার লেখা আছে, পরে ওয়ার্ম, তারপর আবার কুল আছে। তার মানে আমি দেখছি কি যে নিচের দিকেও কিন্তু শীতল বায়ু অবস্থান করতে পারে, অর্থাৎ উল্টে গেছে ব্যাপারটা, যে যত উপরের দিকে উঠছি সেখানে উষ্ণতা না কমে উষ্ণতা বাড়ছে। সেই কারণে কিন্তু কুলের উপরে কিন্তু ওয়ার্ম আছে। এই ঘটনাটাকে বলা হচ্ছে কি ইনভার্সন অফ টেম্পারেচার। এটা কেন ঘটে, দেখুন ক্যাটাবার্টিক আর অ্যানাবেটিক আমরা বাতাসটা পড়েছি, যেখানে দেখছিলাম কি যে রাতের বেলা কি হচ্ছিল, এই ছবিটাতে যে রাতের বেলা চাঁদ উঠেছে, এখানে কি হচ্ছে, উপরের যে স্তরে যে বায়ুমণ্ডলে যে বাতাসটা ছিল তারা কিন্তু স্বাভাবিকভাবে কিন্তু সহজে তাপটাকে ছেড়ে দিতে পেরেছে। তার কারণ সহজে যার উচ্চতা বেশি হবে কেন দ্রুত তাপ বিকিরণ করে দেয় সেটা আমরা জানি। এবার এই অঞ্চল তাপ বিকিরণ করে দিলে শীতল হবে, আর শীতল যদি হয়, শীতল হলে উষ্ণ স্বাভাবিকভাবে বায়ু কী হবে, ভারী হবে। ভারী হলে, ভারী হচ্ছে হওয়ার পরে কী হচ্ছে, অভিকর্ষজ টানের কারণে কিন্তু ধীরে ধীরে নিচের দিকে নেমে আসে। অর্থাৎ অভিকর্ষজ টানের কারণেই কিন্তু নিচের দিকে নেমে আসে, যে বাতাসটাকে আমরা বলছিলাম কি ক্যাটাবেটিক। ক্যাটাবেটিক ভারী বায়ু, যেটা কিন্তু অভিকর্ষজ টানের জন্য নিচের দিকে চলে আসছে। সেইখানে আমি দেখব কি যে ধীরে ধীরে নিচের দিকে শীতল থাকবে, অর্থাৎ কুল, আর উপর দিকে তুলনামূলক হট থাকবে বাতাস। তার মানে আমি বললাম কি উচ্চতা বৃদ্ধিতেও কিন্তু উষ্ণতা বাড়ছে। তাহলে এটাই হলো কি উষ্ণতার বৈপরীত্য। এই বৈপরীত্যর কারণগুলো যদি এখানে আমরা এক নজরে দেখে নিই, বলা হচ্ছে কি যে ঠান্ডা বায়ু গরম বায়ুর চেয়ে অপেক্ষাকৃত ভারী হয়। তাই শীতকালে ইউ আকৃতির পার্বত্য উপত্যকায় উপরের অংশের বাতাস রাত্রিবেলায় তাপ বিকিরণের ফলে খুব ভারী ও ঠান্ডা হয়ে পড়ে, এবং পৃথিবীর মাধ্যাকর্ষণ শক্তির প্রভাবে ওই বাতাস পাহাড়ের ঢাল বেয়ে আস্তে আস্তে নিচের দিকে নেমে এলে উপত্যকার নিচের অংশ বেশি ঠান্ডা হয় এবং নিচের উষ্ণ বায়ু উপরে উঠে যায়। এর ফলে উপত্যকার নিচের অংশের তুলনায় উপরের অংশে বায়ুর তাপমাত্রা বেশি হয়। এই কারণে কিন্তু দেখা যাচ্ছে যে ক্যাটাবেটিক বাতাস কেন বইছে বা উপরের দিকে কেন উষ্ণতা বেশি হচ্ছে। এছাড়া বিকিরণের কথাটাও আমরা বলেছিলাম, এখানে কিন্তু সেই কথাগুলোই বলা আছে। সুতরাং আমরা আর ডিসকাস করেছি যেহেতু ব্যাপারটা, এখানে আর আমরা সেভাবে রিডিং আর পড়ছি না। বৈপরীত্য উষ্ণতার উদাহরণ হিসাবে বলা হচ্ছে কি আমরা দার্জিলিং পার্বত্য অঞ্চল, সেখানে কিন্তু বৈপরীত্য উত্তাপ আমরা দেখতে পাবো।
সেটা যদি লক্ষ্য করি যে ভোরবেলা এখানে বৈপরীত্য উত্তাপের জন্য উপত্যকার মেঘে ঢাকা থাকে, উপত্যকা অঞ্চলগুলো কিন্তু মেঘে ঢাকা থাকে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কিন্তু বায়ুর উষ্ণতা বাড়লে উপত্যকাগুলি মেঘমুক্ত হয়। আমরা দেখেছি দার্জিলিং উপরে গেলে কিন্তু নিচের দিকে দেখবেন মেঘ আছে, অর্থাৎ আমরা উপরে আছি, নিচে কিন্তু মেঘ দেখা যাচ্ছে। তাহলে তার কারণটা কি? এই ভারী যে জলীয় বাষ্পপূর্ণ বাতাসটা কিন্তু নিচের দিকে নেমে গেছে, সেই কারণে মেঘ কিন্তু নিচের দিকে নেমে গেছে। সেইটা যখন দিনের বেলা সূর্য উঠবে, অ্যানাবেটিক বায়ু প্রবাহ শুরু হবে, তখন কিন্তু মেঘ ধীরে ধীরে পরিষ্কার হয়ে যাচ্ছে, অর্থাৎ মেঘ উপরের দিকে উঠে চলে আসছে। এই জিনিসটা লক্ষ্য করি, সেই কারণে কিন্তু এখানে এই ঘটনাটার উদাহরণ আমরা তুলে ধরেছি। সমুদ্র থেকে দূরত্ব, সমুদ্র থেকে দূরত্ব বলতে বলা হচ্ছে কি, যে যত আমি কোন উপকূল অঞ্চল থেকে, যদি ভারতবর্ষ, যত আমি উপকূল অঞ্চল থেকে ভারতের ভিতরের দিকে এগিয়ে যাব, তত কিন্তু দেখব চরম প্রকৃতির আবহাওয়া লক্ষ্য করব। অর্থাৎ বলা হচ্ছে কি, পৃথিবীর কোনো স্থান সমুদ্র থেকে যত দূরে অবস্থিত, সেখানে উষ্ণতার ততই চরম ভাব লক্ষ্য করা যায়। কারণ গ্রীষ্মকালে একই অক্ষাংশে অবস্থিত মহাদেশগুলি স্থলভাগের উপরিভাগ সমুদ্রের জলের চেয়ে অনেক বেশি উত্তপ্ত হয়। ফলে সমুদ্র থেকে ঠান্ডা বায়ু মহাদেশগুলোর দিকে প্রবাহিত হয়ে মহাদেশের উষ্ণতা হ্রাস করে। অর্থাৎ এখানে আমরা কিন্তু সমুদ্র বায়ু এবং স্থলবায়ু পড়েছিলাম, যেখানে আমরা দেখছিলাম কি, যে একদিকে স্থলভাগ অবস্থান করছিল আর একদিকে কিন্তু জলভাগ অবস্থান করছিল। যদি উপকূলীয় অঞ্চল হয়, অর্থাৎ পাশাপাশি জলভাগ এবং স্থলভাগ অবস্থান করে, তাহলে সেখানে আমরা দেখব কি, স্থলভাগ এবং জলভাগের মধ্যে কিন্তু দ্রুত বাতাসের বায়ু প্রবাহের কিন্তু আদান প্রদান হয়, যা কিন্তু স্থলবায়ু এবং সমুদ্র বায়ুতে আমরা লক্ষ্য করেছি। কিন্তু যত আমি কেন্দ্রীয় অঞ্চলগুলোতে চলে যাব, অর্থাৎ মাঝের অংশগুলোতে চলে যাব, সেখানে কিন্তু বায়ু কিন্তু দ্রুত ট্রান্সফার হতে পারে না। কারণ কি, আমরা পড়েছি কোথায়, যে কঠিন বস্তু সহজে কিন্তু উত্তপ্ত হয়ে যায় জলভাগের তুলনায়, অর্থাৎ তরল পদার্থের তুলনায় কিন্তু দ্রুত উত্তপ্ত হয়ে যায়। এবার কঠিন বস্তু বাতাস ট্রান্সফার হচ্ছে না, অর্থাৎ বৃষ্টি হচ্ছে না, প্রায় ধরে নিলাম সেভাবে বায়ু প্রবাহ হচ্ছে না, তাহলে কী হবে, উত্তপ্ত জায়গাটা প্রতিনিয়ত প্রতিদিন কিন্তু অনবরত আরও উত্তাপ বাড়বে, আরও উত্তাপ বাড়বে, আরও বাড়বে। ফলে সেই অঞ্চলটা কিন্তু চরম প্রকৃতির ঠান্ডা বা গরমের দিকে এগোবে। আর সমুদ্র তীরবর্তী অঞ্চলগুলোতে কী হবে, আরামদায়ক জলবায়ু দেখা যাবে। কারণ কি, বাতাসের ট্রান্সফার ঘটে, অর্থাৎ স্থলবায়ু এবং সমুদ্রবায়ু কিন্তু একে অপরের দিকে বইতে থাকে। সেই কারণে যত আমি কোনো দেশের উপকূল অঞ্চল থেকে বা সমুদ্র থেকে যত ভিতরের দিকে এগোবো, তত কিন্তু উষ্ণতা ধীরে ধীরে কিন্তু বাড়তে থাকবে বা চরম প্রকৃতির হতে থাকবে। এবার ঠান্ডা অঞ্চল হলে সেটা কিন্তু ঠান্ডা হবে, বাড়বে গরমের জায়গায়। আর যত আমি সমুদ্র তীরবর্তী অঞ্চলে বা উপকূল অঞ্চলের দিকে এগোবো, তত কিন্তু আরামদায়ক প্রকৃতির বা সমভাবাপন্ন জলবায়ুকে আমরা লক্ষ্য করব। এখানে দেখুন, সেই পয়েন্টগুলোই আমরা এখানে ডিসকাস করেছি, যে সমুদ্র থেকে দূরে অবস্থিত মহাদেশের ভিতরের দিকে সমুদ্রের প্রভাব ততটা পড়ে না বলে জলবায়ুতে চরম ভাব দেখা যায়, অর্থাৎ ঠান্ডা ও গরম দুইই বেশি। আর জল ও স্থলের তাপমাত্রার পার্থক্যের জন্য দিনের বেলা সমুদ্র থেকে অপেক্ষাকৃত ঠান্ডা বাতাস স্থলভাগের দিকে বয়ে আসে, একে সমুদ্রবায়ু বলে। আবার রাত্রিবেলা সমুদ্র থেকে ঠান্ডা বাতাস জলভাগের দিকে প্রবাহিত হয়, যাকে আমরা স্থলবায়ু বলি। সেই কারণে কিন্তু সমভাবাপন্ন জলবায়ুর কথাটা আমরা বললাম। এর পরের পয়েন্ট যেটা দেখা যাচ্ছে, বায়ু প্রবাহ। বায়ু প্রবাহের ক্ষেত্রে বলা হচ্ছে কি, যে দেশের উপর দিয়ে উষ্ণ বায়ু প্রবাহিত হবে, সেই দেশের বায়ুর তাপমাত্রা বেশি হয়। আবার যে দেশের উপর দিক দিয়ে শীতল বায়ু প্রবাহিত হবে, সেখানে কিন্তু বায়ুর তাপমাত্রা কম হবে। তার কারণটা কি, উষ্ণ অঞ্চল থেকে বাতাস বইলে সে উষ্ণতা বেশি নিয়ে যাবে এবং উষ্ণ বায়ুটা বয়ে নিয়ে যাবে। তার মানে শীতল অঞ্চলে যদি প্রবেশ করে, এখানকার উষ্ণতাটাকে কিন্তু কমিয়ে দিবে। আর যদি উল্টো হয়, অর্থাৎ উল্টো বলতে বলা হচ্ছে কি, যে শীতল অঞ্চল থেকে বাতাস উষ্ণ অঞ্চলের দিকে যাচ্ছে, তাহলে কী হবে, উষ্ণ অঞ্চলের যে টেম্পারেচার সেটা কিন্তু ধীরে ধীরে নামিয়ে দিবে। অর্থাৎ বায়ু প্রবাহ কিন্তু কোনো অঞ্চলের উষ্ণতাটাকে নিয়ন্ত্রণ করে। এর উদাহরণ হিসাবে যদি দেখি, যে সাইবেরিয়ার যে শীতল বায়ু আছে, তা কী করে, চীনের তাপমাত্রাকে হিমাঙ্কের নিচে নামিয়ে দেয়। এই ঘটনাটা কিন্তু যথেষ্ট ইম্পর্ট্যান্ট, যে সাইবেরীয় বায়ু, যেটা কিন্তু হিমালয়ের জন্য ভারতে প্রবেশ করতে পারে না, নাহলে কিন্তু ভারতের টেম্পারেচারও কিন্তু অনেকটা কমে যেত। এরপরে আসছি কি, সমুদ্র স্রোত। সমুদ্র স্রোতও একই ব্যাপার, অর্থাৎ যেই স্রোত আসবে, উষ্ণ স্রোত এলে উষ্ণ জল নিয়ে আসবে, শীতল স্রোত হলে শীতল স্রোত নিয়ে আসবে। সুতরাং বলা হচ্ছে কি, বায়ুর তাপমাত্রার উপর সমুদ্র স্রোতের প্রভাব পরিলক্ষিত হয়।
উষ্ণ স্রোতের প্রভাবে বায়ুর উষ্ণতা বৃদ্ধি পায়, আবার শীতল স্রোতের প্রভাবে তাপমাত্রা হ্রাস পায়। যেমন বলা হচ্ছে উষ্ণ উত্তর আটলান্টিক স্রোতের প্রভাবে ব্রিটিশ দ্বীপপুঞ্জ ও পশ্চিম ইউরোপের তাপমাত্রা বৃদ্ধি পেয়েছে এবং শীতকালে প্রচণ্ড ঠান্ডার হাত থেকে এখানকার দেশগুলি রক্ষা পেয়েছে। কিন্তু শীতল ল্যাব্রাডার স্রোতের প্রভাবে ল্যাব্রাডার উপকূল বরফে জমে থাকে। উভয় স্রোতের মিলনে যেখানে গভীর কুয়াশার সৃষ্টি হয়, অর্থাৎ হিমপ্রাচীরের কথা বলেছে। আমরা এখানে সমুদ্র স্রোতের ডিরেক্টলি পড়তে পারি এরকম যে উষ্ণ অঞ্চল থেকে যদি স্রোত যায় তাহলে উষ্ণ স্রোত যাবে, আর শীতল অঞ্চল থেকে স্রোত এলে কিন্তু শীতল জল নিয়ে আসবে। সুতরাং যেখানে মিলিত হচ্ছে সেখানে তো হিমপ্রাচীর গড়ে উঠছে, কিন্তু যদি জলটা ক্রস করে অর্থাৎ পেরিয়ে তো আসবেই, স্রোত মিলন হওয়ার চেষ্টা করবে। মিলন হলে এখানে যেহেতু উষ্ণ অঞ্চল ছিল, উষ্ণ অঞ্চল থাকলে এই জলের টেম্পারেচার কিন্তু ধীরে ধীরে কমিয়ে দেবে। জলের যদি উষ্ণতা কমে যায় তাহলে সেই সংলগ্ন যে অঞ্চল থাকবে সেগুলোর কিন্তু উষ্ণতাও ধীরে ধীরে কমবে। আবার উল্টে এখানে শীতল অঞ্চল ছিল, এখানে যদি উষ্ণ জল আসে তাহলে এই অঞ্চলে কিন্তু উষ্ণতা ধীরে ধীরে বেড়ে যাবে। অর্থাৎ এই অঞ্চলে যে সমস্ত দেশগুলো অবস্থান করবে সেখানেও স্বাভাবিকভাবে আরামদায়ক প্রকৃতির জলবায়ু দেখা যাবে। অর্থাৎ উষ্ণতা বাড়লে যদি শীতল অঞ্চল হয় তাহলে আরামদায়ক প্রকৃতির কিন্তু জলবায়ু দেখা যাবে। এরপরে দেখা যাচ্ছে কি ভূমির ঢাল। ভূমির ঢালের ক্ষেত্রে বলা হচ্ছে কি ভূমির ঢালের তারতম্যের জন্য বায়ুর উষ্ণতার তারতম্য দেখা যায়। যেমন উত্তর গোলার্ধে কোনো স্থানের ভূমির ঢাল দক্ষিণমুখী অর্থাৎ নিরক্ষরেখার দিকে হলে সেখানে লম্বভাবে সূর্যরশ্মি পড়বে, কারণ উত্তর গোলার্ধে দক্ষিণমুখী ঢালে সূর্য প্রায় খাড়াভাবে কিরণ দেয়। এর ফলে সেখানকার বায়ুমণ্ডল বেশি উত্তপ্ত হয়। অর্থাৎ দেখুন একটা ঘটনা থেকেই আমরা বুঝতে পারবো যে দেখুন নিরক্ষরেখা বরাবর আমরা দেখেছি সূর্যরশ্মি লম্বভাবে কিরণ দেয়, তার মানে সূর্য এখানে অবস্থান করছে। এবার এদিকে এই দিকের বলতে উত্তর গোলার্ধে কোনো পর্বত অবস্থান করলো, আর একটা দক্ষিণ গোলার্ধে কোনো একটা পর্বত অবস্থান করলো। তাহলে যদি এই ঢালে অর্থাৎ এই দিকে যদি সূর্যরশ্মি পড়ে তাহলে কিন্তু এই পার্টটা কিন্তু গরম হবে। সেই ঘটনাটাই এখানে বলা হচ্ছে যে উত্তর গোলার্ধে কোনো স্থানের ভূমির ঢাল দক্ষিণমুখী, অর্থাৎ দক্ষিণমুখী বলতে দক্ষিণ দিকেরটা, এটা দক্ষিণ সাইড এটা এস, আর এটা নর্থ, তার মানে দক্ষিণমুখী যদি হয় তাহলে স্বাভাবিকভাবে সেখানে কিন্তু সূর্যরশ্মি লম্বভাবে কিরণ পড়বে, ফলে এই অঞ্চল কিন্তু উত্তাপ বেশি হবে। আবার একইভাবে দক্ষিণ গোলার্ধের যদি কথা বলা হয় তাহলে কিন্তু উত্তরমুখী যদি পাহাড়ের ঢাল থাকে সেখানে লম্বভাবে সূর্য কিরণ দিবে। কিন্তু যদি তার অপোজিটে বিপরীতের কথা বলা হয় অর্থাৎ এইটার ক্ষেত্রে, অর্থাৎ উপরের যে ছবিটা রয়েছে পাহাড়টা রয়েছে এর যদি পিছনের দিকের কথা বলা হয় সেখানে কিন্তু সূর্যরশ্মি পড়বেই না ঠিক মতো, সেক্ষেত্রে কিন্তু উষ্ণতা কম হবে। আবার যদি দক্ষিণ গোলার্ধের কথা বলি তারও যদি আমি পিছনের দিকে বলি অর্থাৎ উত্তর দিকের কথা বলি সেখানেও কিন্তু সূর্যরশ্মি ঠিকমতো পড়বে না বা তির্যকভাবে পড়বে, ফলে সেখানে উত্তাপটা কম হবে। তার মানে ভূমির ঢাল যেভাবে অবস্থান করবে, ঢাল যেদিকে থাকবে সেখানে কিন্তু উত্তাপ বেশি হবে। এই ছবিটা লক্ষ্য করলে বুঝতে পারবেন যে এখানে সূর্য রয়েছে, সূর্য কী হচ্ছে এই ঢালে লম্বভাবে কিরণ দিচ্ছে, ফলে এই ঢালে কিন্তু উষ্ণতা বেশি হবে। কিন্তু অপোজিট ঢালে অর্থাৎ এটা আমার অনুবাদ ঢাল, এই অনুবাদ ঢাল যে রয়েছে অর্থাৎ এখানে কি হবে এই অঞ্চলে তির্যকভাবে সূর্যরশ্মি কিরণ দিবে, কারণ এইভাবে পড়লে কিন্তু সেভাবে হিট করতে পারবে না বা উত্তপ্ত করতে পারবে না, ফলে কি হবে এই অঞ্চলটা তুলনামূলক শীতল থাকবে এই অঞ্চলের তুলনায়। এই ঘটনাটাই এখানে বলা হচ্ছে ভূমির ঢাল। ভূমির প্রকৃতি অর্থাৎ ভূমি কি দ্বারা গঠিত, কারণ ভূমি বলতে মাটির কথা বলা হচ্ছে, মাটি কিন্তু কখনো শুকনো বালি পাথুরে জমি যদি হয় তাহলে কিন্তু সহজে উত্তপ্ত হয়, আবার দ্রুত তাপ বিকিরণ করে সহজে কিন্তু শীতল হয়ে পড়ে। সেই কারণে বালি এলাকা যদি থাকেন বা যদি আপনি মরুভূমি অঞ্চলে যান বা পাথুরে অঞ্চলে যান তাহলে কিন্তু দেখবেন দিনের বেলা প্রচুর উত্তাপ, আবার রাতের বেলায় কিন্তু প্রচুর শীতল, এই ডিফারেন্সটা কিন্তু ঘটে থাকে। ফলে সেখানে দিনে ও রাতে শীতে ও গ্রীষ্মে তাপের পার্থক্য বেশি থাকে, অর্থাৎ দিন ও রাতের মধ্যে যে তাপের যে ভেরিয়েশন বা ডিফারেন্সের কথা বলা আছে সেটা কিন্তু বেশি থাকে। আবার যেখানে পলি মাটিতে গড়া বা যেখানে জলাভূমি আছে সেখানকার ভূমিও কিন্তু ধীরে ধীরে উত্তপ্ত ও শীতল হয়। কারণ কি আমরা বলেছিলাম কঠিন বস্তু দ্রুত উত্তপ্ত হয়, শীতল বস্তু ধীরে ধীরে শীতল, মাফ করবেন যেখানে জলের পরিমাণ বেশি বা তরল বস্তু কিন্তু ধীরে ধীরে উত্তপ্ত হবে। সুতরাং যেখানে জলাভূমি আছে, জলাভূমি জল রয়েছে সে কিন্তু ধীরে ধীরে উত্তপ্ত হবে এবং ধীরে ধীরেও তাপ ছাড়বে, সেই কারণে তাপের
পরিবর্তনের হারটাও কিন্তু ধীরে ধীরে হবে। কারণ দ্বিতীয় রুলসে আমরা পড়েছিলাম যে আমরা এগুলো ইতিমধ্যে ডিসকাস করেছি, সেই কারণে হয়তো আজকে আমরা সেইভাবে বলিনি। কোনো বস্তু যদি দ্রুত উত্তপ্ত হয় সে কিন্তু দ্রুত তাপ ছাড়বে, আর যে বস্তু কিন্তু ধীরে ধীরে উত্তপ্ত হচ্ছে সে কিন্তু ধীরে ধীরে ঠান্ডা হবে। তোমাদের এমনি বন্ধুবান্ধবদের মধ্যেও দেখেছো একটা জিনিস, যে কিন্তু দেখবে দ্রুত রেগে যায়, সে দেখবে দ্রুত রাগ দেখিয়ে কিন্তু ঠান্ডা হয়ে যায়, কিন্তু যে দেখবে ধীরে ধীরে উত্তপ্ত হচ্ছে অর্থাৎ ধীরে ধীরে রাখছে, তাহলে সে কিন্তু রাগ তার অনেকক্ষণ থাকে, অর্থাৎ অনেক দিন পর্যন্ত সে কিন্তু ধরে রাখে রাগটা। এবার এই ঘটনাটা কিন্তু প্রকৃতির যেহেতু ন্যাচারালি সিস্টেম, সুতরাং আমার মাটিতেও কিন্তু সেরকম দেখতে পাবো, বা জলাভূমি এবং কঠিন ভূমির ক্ষেত্রেও দেখতে পাবো। এছাড়াও কিন্তু ভূমির শুধু প্রকৃতি বলতে এটাকেই বোঝায় না যে কী দ্বারা গঠিত, কালারের উপর নির্ভর করে, কি পদার্থ দ্বারা গঠিত হয়েছে সেটার উপর নির্ভর করে, সেখানে জলের পরিমাণ কত আছে সেটার উপর নির্ভর করে, এরকম একাধিক বিষয়ের উপর কিন্তু নির্ভর করে। এরপরে আসছি কি অরণ্যের অবস্থান। কোনো অঞ্চলে যদি অরণ্য থাকে তাহলে সেটা স্বাভাবিকভাবে কিন্তু আর্দ্র অঞ্চল হয়ে থাকে, ফলে বায়ু দ্রুত উত্তপ্ত ও শীতল হতে কিন্তু পারে না। কারণ কি, সারা অঞ্চলটা কিন্তু আবদ্ধ প্রকৃতির থাকে, আর্দ্রতা বেশি থাকে, সেই কারণে বাতাস কিন্তু চলাচল সহজে করতে পারে না। তাছাড়া বলা হচ্ছে কি গাছ কি করে, নিচের যে জলটা আছে সেই জলটা টেনে নেয়, জলটা টেনে নেওয়ার পরে কিন্তু সেটা কি করবে, বাষ্পীভবনের মাধ্যমে কিন্তু ধীরে ধীরে ছেড়ে দিবে। তার মানে বাষ্পমোচন যখন করবে, যখন জল ছেড়ে দিবে, তো ফলে সেই অঞ্চলটা কিন্তু আর্দ্র প্রকৃতির থাকবে, আর্দ্র থাকলে সেটা কিন্তু ঠান্ডা থাকবে। এছাড়াও আর একটা ব্যাপার থাকে বলতে, দেখুন গাছের নিচে একটা ছায়া আছে, গাছের নিচে দেখুন একটা ছায়া অঞ্চল আছে, অর্থাৎ একটা উদ্ভিদ যতটুকু অঞ্চল তার কাণ্ডের দ্বারা সে কী করছে, নিচে ছায়া প্রদান করছে, সেই অঞ্চলটাকে বলা হচ্ছে কিন্তু ছায়াবৃত্ত, অর্থাৎ ক্যানোপি। গাছের যে উপরের এই অংশটাকে বলা হচ্ছে কি ক্যানোপি, যতটুকু অঞ্চলে সে কিন্তু ছায়া প্রদান করছে সেই অঞ্চলটাকে হলো ওই উদ্ভিদের ক্যানোপি অঞ্চল। সুতরাং ক্যানোপি অঞ্চলের যেখানে থাকবে সেখানে ডিরেক্ট হিট পড়ছে না, অর্থাৎ সূর্য কিরণ পড়ছে না, ফলে সেখানে কিন্তু উষ্ণতা বেশি হবে না, সেখানে কমই হবে। কিন্তু যেখানে সূর্যরশ্মি ডিরেক্টলি পড়ছে মাটির উপর সেখানে কিন্তু উষ্ণতা বেশিই হবে। এছাড়াও যে সমস্ত কারণগুলো ছিল, অর্থাৎ আমরা বলছিলাম কি যে কোথাও যদি নগর থাকে, শহর থাকে, অর্থাৎ শিল্পাঞ্চল থাকলো, শিল্পাঞ্চল যদি থাকে, শিল্পাঞ্চলে কী হবে, একাধিক কারখানা থাকবে, সেখানে অনবরত ধোঁয়া বাইরে বেরোবে, জনবসতি বেশি হবে, ডাস্ট প্রচুর পরিমাণে কিন্তু ধূলিকণা বাতাসে মিশবে, বিভিন্ন গ্যাস মিশবে, ফলে কী হবে, সেই অঞ্চলের উত্তাপ স্বাভাবিকভাবে কিন্তু বেড়ে যায়। আর তাছাড়া কিন্তু ধূলিকণা প্রচুর থাকে, ধূলিকণাকে নির্ভর করে তাপ থাকবে, তাপ থাকলে কিন্তু উষ্ণতা বেশি হবে। সুতরাং শিল্পাঞ্চলের ক্ষেত্রে এটাই সমস্যা যে কী কারণে কিন্তু উষ্ণতা বাড়ছে। এবার যদি নগরায়ন বলি, জনসংখ্যা বেশি, সব কিন্তু কংক্রিটের বাড়িঘর, লোহা দিয়ে তৈরি, রাস্তাঘাট কিন্তু কংক্রিটের তৈরি, তার মানে যে প্রচুর পরিমাণ তাপ নিয়ে নিলে সেই তাপটা ছাড়ার মতো কিন্তু পর্যাপ্ত সময় পায় না। কারণ কি, একটা শহর মানে ঘিঞ্জি এলাকার মতো থাকে, সুতরাং সহজে যে বাতাস ট্রান্সফার হয়ে যাবে সেই ব্যাপারটা থাকে না, সেই কারণে কিন্তু নগর অঞ্চলেও কিন্তু এই সমস্যাগুলো দেখা যায়, অর্থাৎ উষ্ণতা বেশি হয়। আর তাছাড়া বলছিলাম জলভাগ এবং স্থলভাগের যদি বেশি দেখা যায়, অর্থাৎ এই কারণ থেকে আমি উত্তর গোলার্ধে বেশি গরম হয়, তার কারণ কি উত্তর গোলার্ধে স্থলভাগের পরিমাণ বেশি আর দক্ষিণ গোলার্ধে জলভাগের পরিমাণ বেশি, সেই কারণে কিন্তু দেখুন দক্ষিণ গোলার্ধে আন্টার্কটিকার মতো বৃহত্তর একটা মহাদেশ আছে, আর উত্তর গোলার্ধে যদি দেখেন ঠান্ডা অঞ্চলে অবশ্যই আছে, গ্রিনল্যান্ডের মতো আছে, কিন্তু তুলনামূলক ছোট, এবং এখানে তুলনামূলক গড় উষ্ণতাও কম থাকে দক্ষিণ গোলার্ধের তুলনায়। কারণ কি, উত্তর গোলার্ধে স্থলভাগের পরিমাণ বেশি আর দক্ষিণ গোলার্ধে কিন্তু জলভাগের পরিমাণ বেশি, অর্থাৎ জলভাগের এবং স্থলভাগের বন্টনের উপরেও কিন্তু নির্ভর করে। তো আজকের ভিডিও এইটুকু পর্যন্ত। যদি ভিডিও ভালো লাগে নিশ্চয়ই আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ, ভালো থাকুন এবং সুস্থ থাকুন, এবং আমাদের চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং কমেন্ট করে জানান যে কেমন লাগলো আমাদের এই ভিডিও। ধন্যবাদ।